সো ওয়েলকাম স্টুডেন্ট। আমরা লাস্ট আলোচনা করেছিলাম অটোট্রফিক নিউট্রিশন অ্যান্ড হেটারোট্রফিক নিউট্রিশন, যেটা নিউট্রিশনের দুটো টাইপ, অর্থাৎ স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি বা অটোট্রফ নিউট্রিশন মানে অর্থাৎ যারা হচ্ছে গ্রিন প্ল্যান্টস, অর্থাৎ যাদের মধ্যে ক্লোরোফিল রয়েছে, যারা ফটোসিনথেসিস প্রসেসে, যেটাকে সালোকসংশ্লেষ বলে, যারা সেই প্রসেসে খাবার বানাতে পারে তাদেরকে বলবো অটোট্রফস, এবং সেই নিউট্রিশনের টাইপটাকে বলছি অটোট্রফিক নিউট্রিশন বা স্বভোজী পুষ্টি। আর যারা আদার দেন গ্রিন প্ল্যান্টস and animals, যাদের ক্লোরোফিল নেই, তো তারা ফটোসিনথেসিস পদ্ধতিতে খাবার বানাতে পারে না, তাদেরকে বলবো হেটেরোট্রফস, এবং তাদের নিউট্রিশনের টাইপটাকে বলবো হেটেরোট্রফিক নিউট্রিশন। তাহলে অটোট্রফিক নিউট্রিশন মানে আমরা বুঝলাম যারা নিজেরা খাবার বানাতে পারে, অপরের উপর নির্ভর করে না। হেটেরোট্রফিক নিউট্রিশন বলতে যারা নিজেরা খাবার বানাতে পারে না, কারণ তাদের ক্লোরোফিল নেই, ফলে তাদের অন্যের উপর নির্ভর করতে পারে। সো অটোট্রফিক এবং হেটেরোট্রফিক নিউট্রিশনটা এতটাই। এবার নেক্সট আমরা আসছি, এটা হচ্ছে অ্যামিবা ডাইজেশন প্রসেস। নেক্সট অ্যামিবা ডাইজেশন প্রসেস। সো অ্যামিবা অ্যাকচুয়ালি সিঙ্গেল সেল protozoa. Amoeba single cell protozoa first. So amoeba having the food vacuole and contractile vacuole. Amoeba having the food vacuole, basically food vacuoles helps in food digestion. So amoeba having the false feet, this is the amoeba, and here this is the food particle. So amoeba, they are the actually vacuoles. First amoeba, this is called the pseudopodium or false feet. So with the help of false feet বা pseudopodium এর সাহায্যে তারা খাবারটাকে ইনগাল করে, এবং তারপরে খাবারটা আসে এই ফুড ভ্যাকিউলের মধ্যে, এবং তারা যে পদ্ধতিতে খাবারটাকে ইনগাল করে তাকে বলে ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতি। তাহলে অ্যাকচুয়ালি এখানে জানতে হবে যে অ্যামিবা, যাদেরকে বললাম সিঙ্গেল সেল প্রোটোজোয়া, তাদের কি রয়েছে সিউডোপোডিয়াম বা ফলস ফিট, এবং তারা যে পদ্ধতিতে খাবারটাকে এনগাল করে সেটাকে বলবো আমি আগ্রাসন পদ্ধতি, বা আর ইংলিশ টার্ম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামিবা ডাইজেশন প্রসেস। এবং আফটার দ্য ফুড ডাইজেশন নন ডাইজেস্টিভ ফুড ম্যাটার, যেগুলো অপাচ্য খাদ্যবস্তু, সেগুলো জাস্ট এভাবেই বেরিয়ে যাবে, যেটাকে আমি ইজেশন প্রসেস বলবো। কারণ আমরা আগের ভিডিওতে যেটা বলেছিলাম, নিউট্রিশনের যে 5টা স্টেপ হয়, প্রথম ফুড ইনজেস্ট হয়, তারপরে ফুড ডাইজেস্ট হয়, তারপরে ফুড অ্যাবসর্পশন হয়, দেন অ্যাসিমিলেশন হয়, এবং যেগুলো নন ডাইজেস্টেড ফুড ম্যাটার, যেগুলো অপাচ্য খাদ্যবস্তু, সেগুলোর হয় ইনজেকশন। তাহলে এখানেও কিন্তু সেম প্রসেসে খাবারটাকে ইনগাল করলো এবং ফুড ভ্যাকুলের মধ্যে ডাইজেশন হলো, সেলে চলে গেল যেগুলো দরকার, আর যেগুলো দরকার নেই সেগুলো বেরিয়ে গেল। সো 5টা স্টেপ এখানে কমপ্লিট হলো, এবং যে পদ্ধতিতে খাবারটা ওরা ইনগাল করে, দিস প্রসেস ইজ কল্ড, যেটাকে বলছি ফ্যাগোসাইটোসিস বা বাংলায় যেটাকে বলে আগ্রাসন পদ্ধতি। তো এটা হলো অ্যামিবা ডাইজেশন মেকানিজম। Next, I'll talk about human digestion process. So human, we all are heterotrophs, অর্থাৎ আমরা নিজেরা খাবার বানাতে পারি না, আমরা অন্যের উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে আমরা কার উপর নির্ভরশীল? আমরা গ্রিন প্ল্যান্টস এর উপর নির্ভরশীল, কারণ গ্রিন প্ল্যান্টস আমি আগেই বললাম তারা হচ্ছে অটোট্রফস, অর্থাৎ তারা নিজেরা খাবার বানাতে পারে, কারণ
তো হিউম্যান ডাইজেশন এর কেস আমরা যে সমস্ত খাবারগুলো খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, রাফেজ, যে কোনো খাবার খাই না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু এই ডাইজেশন প্রসেসের মধ্য দিয়ে ডাইজেস্ট হয় এবং তারপরে আমাদের ওটা শরীরে দরকার, যেগুলো দরকার হয় সেগুলো চলে যায়, আর যেগুলো দরকার হয় না সেগুলো নিউট্রিশনের যেটা লাস্ট স্টেপ বলেছিলাম অর্থাৎ ইজেশন, সেই পদ্ধতিতে বডি থেকে বেরিয়ে যায়। তো ফার্স্ট ওয়ান, মাউথ। সো ডাইজেস্টিভ ট্র্যাক্ট অর্থাৎ পরিপাক, প্রথমত পরিপাক তন্ত্র কি জানতে হবে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম। Digestive system. Here we talk about the digestive system. Digestive system, there are two parts basically. First, digestive canal, যেটাকে বলে পরিপাক নালী। Digestive canal অর্থাৎ পরিপাক নালী। আরেকটা পার্ট হলো ডাইজেস্টিভ গ্ল্যান্ড অর্থাৎ পরিপাক গ্রন্থি। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের দুটো পার্ট, একটা ডাইজেস্টিভ ক্যানাল, একটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। সো হিয়ার উই টক অ্যাবাউট দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট অর ডাইজেস্টিভ ক্যানাল স্টার্টস উইথ, তাহলে প্রথম যে ক্যানালের পার্টটা সেটা হচ্ছে মাউথ, আমরা যার মাধ্যমে খাবারটা ইনকাল করি। যেমন অ্যামিবা খাবার ইনকাল করেছিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, তো তাদের ফলস ফিডটা সেখানে হেল্প করেছিল খাবারটাকে ফ্যাগোসাইট করার জন্য। এখানে আমাদের হেল্প করবে মাউথ। তাহলে মাউথ, আফটার মাউথ রয়েছে ফ্যারিংস। মাউথ অর্থাৎ এটাকে ওরাল ক্যাভিটিও বলা যায়, বাংলায় যেটাকে বলে মুখ গহ্বর বা মুখ বিবর। প্রথম অংশ হলো ডাইজেস্টিভ ক্যানাল, সেকেন্ড পার্ট হচ্ছে ফ্যারিংস যেটাকে বলে গলবিল। তারপরের পার্ট হচ্ছে এসোফেগাস। যার আরেকটা নাম হচ্ছে ফুড পাইপ। এসোফেগাস অর ফুড পাইপ, যেখান থেকে খাবারটা ট্রাভেল করে আলটিমেট যায় স্টমাকে, যেটা হচ্ছে জে শেপেড বলে, জে শেপেড স্টমাক, যেটাকে ফুড পাউচও বলে। নেক্সট ইন্টেস্টাইন, নেক্সট রেকটাম, এন্ড একদম লাস্ট যেখান থেকে অপাচ্য খাদ্যবস্তু বহিষ্করণ হয় অর্থাৎ বডি থেকে বেরিয়ে যায়, ইজেশন বললাম, সেটা হচ্ছে অ্যানাস। তাহলে প্রথম পার্ট মাউথ বা ওরাল ক্যাভিটি বা বাক্যাল ক্যাভিটি, যেটাকে বাংলায় বলে মুখবিবর, তারপরে ফ্যারিংস যেটাকে বলে গলবিল, তারপরে এসোফেগাস বা ফুড পাইপ যেটাকে খাদ্যনালী বলে, তারপরে জে শেপেড স্টমাক যেটাকে পাকস্থলী বলে, তারপর ইন্টেস্টাইন অর্থাৎ যেটা ইন্টেস্টাইন যে পার্টটা অ্যাকচুয়ালি সেটাকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর একটা হলো লার্জ ইন্টেস্টাইন। এবং এই স্মল ইন্টেস্টাইনের আবার তিনটে পার্ট হয়, স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে ডিওডেনাম, নেক্সট পার্ট জেজুনাম, সবথেকে ছোট পার্টটা হচ্ছে জেজুনাম, এবং লাস্ট সবথেকে বড় পার্ট যেটা কয়েড হয়, সবথেকে বড় লংগেস্ট, তার নাম হচ্ছে ইলিয়াম। এবং লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা দেখব দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিকাম এবং আরেকটা হচ্ছে কোলন। সিকাম এন্ড কোলন। কোলনের আবার অনেকগুলো পার্ট হয়, যেমন প্রথম পার্টের নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তারপরে নাম হচ্ছে ট্রান্সভার্স কোলন, তারপরে ডিসেন্ডিং কোলন, তারপরে সিগময়েড কোলন। তো এই হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা পরিপাক নালী সম্পর্কে আমি সামারাইজ করলাম। নেক্সট ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড কি কি আছে? ডাইজেস্টিভ গ্ল্যান্ড ফার্স্ট পার্ট হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। ডাইজেস্টিভ গ্ল্যান্ড ফার্স্ট পার্ট স্যালাইভারি গ্ল্যান্ড, salivary gland. Next part gastric gland, then liver, then pancreas, then intestinal gland.
তাহলে ফার্স্ট পার্ট স্যালাইভারি গ্ল্যান্ড, যেখান থেকে স্যালাইভা অর্থাৎ লালা নিঃসৃত হয়। তারপরে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, অ্যাকচুয়ালি স্যালাইভারি গ্ল্যান্ডের অবস্থান হচ্ছে মাউথ বা ওরাল ক্যাভিটি। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এটা স্টমাকে থাকে অর্থাৎ পাকস্থলীতে। লিভার যেটা সবথেকে লার্জেস্ট গ্ল্যান্ড বলে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তারপরে প্যানক্রিয়াস, এটা লিফ লাইক একটা স্ট্রাকচার যেটা ডিওডেনামের সঙ্গে অ্যাটাচ থাকে। ডিওডেনাম বলতে ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। নেক্সট এবং লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, মানে লাস্ট যে স্মল ইন্টেস্টাইনের পার্টগুলোতে যে গ্ল্যান্ড দেখা যায় তাকে বলছি আমি ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। সো salivary gland, here we talk about the salivary gland. First, the salivary gland basically three types. Number one, parotid gland. Number two, submaxillary or submandibular gland. Submandibular gland. And last, sublingual gland. এগুলো আমরা পরে আলোচনা করব, শুধু নামগুলো জানলাম যে স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে আবার তিনটে পার্ট আছে এবং প্রত্যেকটা দুটো করে থাকে। প্যারোটিড গ্ল্যান্ড দুটো থাকে, আমাদের সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড দুটো থাকে এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডও দুটো থাকে। এবং কতটা স্যালাইভা এরা সিক্রেট করে, যেমন যদি আমরা দেখি প্যারোটিড গ্ল্যান্ড, এই প্যারোটিড গ্ল্যান্ড সিক্রেট করে 25% স্যালাইভা। সাবম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার গ্ল্যান্ড সিক্রেট করে 70%, অর্থাৎ সবথেকে বেশি স্যালাইভা এখান থেকে নিঃসৃত হয় এবং এখান থেকে মাত্র 5% স্যালাইভা নিঃসৃত হয়। তাহলে এই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে যেটা বললাম, ডাইজেস্টিভ ক্যানাল এবং ওইদিকে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। সবথেকে লার্জেস্ট, এই কোশ্চেনটা প্রায় আসে, লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড নাম হচ্ছে লিভার, লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো আমরা লাস্ট বলেছিলাম ডাইজেস্টিভ সিস্টেমের ডাইজেস্টিভ ক্যানাল এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে বলেছিলাম। সো ডাইজেস্টিভ গ্ল্যান্ড আমি যা যা বললাম ওইগুলোই রয়েছে আমাদের, যেগুলো আমাদের ডাইজেশন বা পরিপাকে সাহায্য করে। এবার আমি বলছি ডাইজেস্টিভ ক্যানালের ফার্স্ট পার্ট যেটা আছে মাউথ। মাউথের প্রথম যে অংশটা আমাদের আছে সেটা হচ্ছে টাং। তারপরে আছে টিথ এবং তারপরে আছে প্যালেট। টাং, টিথ, প্যালেট এবং এই তিনটে মাউথ বা ওরাল ক্যাভিটির মধ্যে আসবে। টাং আমরা জানি এটাকে স্কেলিটাল মাসেল বলে, কেন কি ওটা হাইওয়েড বোন বলে যেটা হয় আমাদের পেছনে, যেটা ওই হাইওয়েড বোনসের সঙ্গে অ্যাটাচ থাকে। যে মাসেল বোনসের সঙ্গে অ্যাটাচ থাকে তাকে বলে স্কেলিটাল মাসেল। টিথ, এই টিথটা বেসিক্যালি তিনটে টাইপের হয়, তিনটে ফেজে বের হয়। একটাকে বলবো প্রাইমারি টিথ, একটাকে বলে প্রাইমারি টিথ অর মিড টিথ, যেটাকে প্রাইমারি ডেন্টিশন বা ডেসিডুয়াস টিথ বা ডেন্টিশনও বলে। ডেন্টিশন মানে হচ্ছে যে টিথের অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ প্রাইমারি টিথ বা মিড টিথ সংখ্যা থাকে 20। তারপরে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট টিথ। এই অ্যাডোলেসেন্ট টিথের সংখ্যা হয়, অ্যাডোলেসেন্ট টিথ মানে অ্যাডোলেসেন্ট ফেজে যে দাঁতগুলো আমাদের বের হয় সেটার সংখ্যা কিন্তু টোটাল 28টা হয়। এবং তারপরে যেটা আসে সেটার নাম হচ্ছে পার্মানেন্ট টিথ, পার্মানেন্ট টিথ অর অ্যাডাল্ট টিথ। এটা লাস্ট ফেজ, যেখানে কিন্তু দাঁতের সংখ্যা হয় 32। আমরা যদি দেখি যে দাঁতগুলো অনেক ধরনের হয়, যেমন ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। প্রশ্ন আসে মিড টিথে কোন ধরনের দাঁত থাকে না। তাহলে আমরা যদি এর ফর্মুলা দেখি যে অ্যাকচুয়ালি এখানে মিড টিথের কি ফর্মুলা রয়েছে, আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। জাস্ট কোশ্চেনের জন্য, যেমন ইনসাইজার থাকে 2/2, ক্যানাইন থাকে 1/1, প্রিমোলার থাকে না, তাই প্রিমোলার লিখবো না, শুধু মোলার থাকে, মোলার থাকে 2/2। এটা হচ্ছে ফর্মুলা মিড টিথ। অ্যাডোলেসেন্ট টিথের ফর্মুলা যদি বলা হয়
তাহলে ইনসিজার 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2 এবং লাস্ট মোলার 2/2। পার্মানেন্ট টিথের ক্ষেত্রে দেখলে ইনসিজার 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2 এবং মোলার 3/3। কেন মোলার 3/3? কারণ অ্যাডাল্ট টিথের ক্ষেত্রে কিন্তু লাস্ট মোলার যেটাকে বলে আক্কেল দাঁত সেটা কিন্তু চলে আসে। তাহলে প্রথমে দেখো মিডল টিথ কি বললাম, প্রিমোলার থাকে না, ইনসিজার থাকে, ক্যানাইন থাকে, মোলার থাকে। অ্যাডোলেসেন্ট ফেজে কিন্তু প্রিমোলার চলে এলো আর লাস্ট মোলার বা আক্কেল দাঁত কিন্তু চলে এলো পার্মানেন্ট বা অ্যাডাল্ট। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এসোফেগাস, অর্থাৎ নেক্সট পার্ট যেটাকে বলে, সরি এসোফেগাস না, ফ্যারিংস। নেক্সট পার্ট হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস যেটাকে বলে গলবিল। এই ফ্যারিংসটা তিনটের সঙ্গে অ্যাটাচ আছে, ওরোফ্যারিংস, নাসোফ্যারিংস and stop। আমরা এখানে যেটা বলছিলাম ইনসিজার 2/2, সি 1/1, ক্যানাইন 1/1, মোলার 2/2, অর্থাৎ আমাদের দাঁতের ক্ষেত্রে যদি দেখা যায় এটা হচ্ছে ম্যাক্সিলা, অর্থাৎ যেটাকে বলে আপার জ, আর এটা হচ্ছে ম্যান্ডিবল যেটা হচ্ছে লোয়ার জ। তাহলে আপার জ এবং লোয়ার জ আমি যদি 50% করে ভাগ করি, তারপরে এই দিকে যে টিথগুলো থাকবে 50%, এদিকে টিথ 50%, মানে উপরের চোয়াল এবং নিচের চোয়ালের বাম পাশে আমি উপর আর নিচের চোয়ালের 50% করলাম এবং ডান দিকের চোয়ালের উপর আর নিচে 50% করে ভাগ করলাম। তাহলে ফার্স্ট আমার আসলো ইনসিজার, তারপরে আসলো ক্যানাইন, তারপরে আসলো প্রিমোলার, তারপরে আসলো মোলার। একই রকম ভাবে এখানে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। এই যে এখানে লিখলাম ইনসিজার 2/2 মানে মিড টিথের ক্ষেত্রে, তাহলে আমি এখানে কি লিখব 2, এখানে লিখব 2। তাহলে এই 2 মানে আপার জয়ের 50%, এই 2 মানে লোয়ার জয়ের 50% 2। দেন ক্যানাইন হচ্ছে 1, এখানেও রয়েছে 1। প্রিমোলার যেটা থাকে না আমি 0 0 লিখে দিলাম, মানে ওখানে অ্যাবসেন্ট। মোলার কি বললাম 2/2। তাহলে এখানে টোটাল দাঁত মানে আপার জয় যেটাকে ম্যাক্সিলা বললাম তার 50% দাঁতের সংখ্যা কিন্তু হলো 5, 2 2 প্লাস 1, এখানেও কিন্তু হইল 5। তাহলে টোটাল 50% যদি 10 হয়, টোটাল 50% যদি 10 হয়, তাহলে আমার এই দিকেও দাঁত থাকলো কিন্তু 10। তাহলে মিড টিথের ক্ষেত্রে বা প্রাইমারি টিথের ক্ষেত্রে টোটাল দাঁতের সংখ্যা কত হলো 20। এই হলো তার ফর্মুলা। ঠিক একই রকম ভাবে আমরা অন্যদের ক্ষেত্রেও বের করতে পারি। যেমন যদি বলি অ্যাডোলেসেন্ট টিথ, তখন কি হবে? অ্যাডোলেসেন্ট টিথের ক্ষেত্রে যেটা হবে একই রকম ভাবে আমরা 50% করে ভাগ করে নেব এবং সেখানেও পরপর থাকবে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। এখানেও সেম লিখব ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। এখানে টোটাল দাঁতের সংখ্যা 28। তাহলে ইনসিজার 2/2, তাহলে এখানেও সেম লিখব 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2 এবং মোলার 2/2। কেন কি? অ্যাডোলেসেন্ট টিথে কিন্তু আক্কেল দাঁত আসে না। তাহলে এখানে টোটাল দাঁতের সংখ্যা কত হচ্ছে? 2 + 1 3, 2 5, 2 7, তাহলে 7 হচ্ছে এখানে, এখানেও 7 হবে। তাহলে 50% এ কত পাচ্ছি? 14। তাহলে এদিকেও হবে 14। তাহলে টোটাল দাঁতের সংখ্যা হলো 28। ঠিক একই রকম ভাবে শুধু মোলারের জায়গাটা যখন আমি 3/3 করে দেব একই জিনিস, তখন আমি পেয়ে যাব পার্মানেন্ট বা অ্যাডাল্ট। তখন এই 7 এর জায়গায় হয়ে যাবে 8। তাহলে এই 8 আর এই 8 16 অ্যাডাল্টের ক্ষেত্রে। তাহলে এদিকে যদি 16 থাকে তাহলে এই পাশেও 16 থাকছে। তাহলে টোটাল দাঁতের সংখ্যা যেন বললাম 32। তাহলে এইগুলো হচ্ছে ডেন্টাল ফর্মুলা। প্রাইমারি বা মিড টিথে কি ধরনের ডেন্টাল ফর্মুলা পেলাম, অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে কি ডেন্টাল ফর্মুলা পেলাম এবং পার্মানেন্ট বা অ্যাডাল্টের ক্ষেত্রে কেমন ডেন্টাল ফর্মুলা পেলাম। এই হচ্ছে ব্যাপার। এবার আসছি ফ্যারিংস। ফ্যারিংসের ক্ষেত্রে ওরোফ্যারিংস মানে ফ্যারিংস যেটাকে অ্যাকচুয়ালি বলে যেখান থেকে আমাদের খাওয়ার
শ্বাস বায়ু বা বাতাস দুটোই পাস করে। তাহলে এটাকে আমি ইংলিশ যদি বলি যে কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, তখন তাকে বলবো ফ্যারিংস। এবার এই ফ্যারিংসের কানেকশন তিনটি। যদি ওরাল ক্যাভিটি অর্থাৎ মাউথের সঙ্গে কানেক্ট থাকে তখন তাকে বলবো ওরোফ্যারিংস। যখন ন্যাজাল ওপেনিং বা ন্যাজাল ক্যাভিটির সঙ্গে কানেক্ট থাকবে তখন তাকে বলবো ন্যাজোফ্যারিংস। যখন ল্যারিংসের সঙ্গে আমাদের কানেক্ট থাকবে ফ্যারিংস তখন তাকে বলবো ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিংস মানে কি? ল্যারিংস মানে হচ্ছে ভোকাল বক্স, যেখান থেকে আমাদের সাউন্ডটা বের হয়। আমরা যে কথা বলছি সেটা ল্যারিংসের জন্য বলছি। তাহলে ল্যারিংসের সঙ্গে কিন্তু ফ্যারিংসের কানেকশন রয়েছে, তো তখন তাকে বলবো ল্যারিঙ্গোফ্যারিংস। এবার নেক্সট আসছি, ফ্যারিংসের পরে যেটা থাকছে সেটা হচ্ছে এসোফেগাস, মানে হচ্ছে ফুড পাইপ। এই এসোফেগাসের ক্ষেত্রে আমরা পাবো সার্ভাইকাল পার্ট, একটা সার্ভিক্যাল পার্ট পাবো যেটাকে বলে গ্রিভাস, একটা পাবো বডি মানে মেন পার্ট, আর একটা পাবো কার্ডিয়াক। তিনটে পার্ট পাবো, সার্ভাইকাল, বডি এবং কার্ডিয়াক। এবং এটা হলো এসোফেগাস, এটা হচ্ছে ফুড পাইপ যেখান থেকে ফুডটা আলটিমেট যাচ্ছে কিন্তু স্টমাকে। তাহলে পরবর্তী যেটা আসছে স্টমাক। প্রশ্ন আছে এসোফেগাসে কিন্তু কোনো এনজাইম থাকে না, মাউথের এনজাইম থাকে, এসোফেগাসে থাকে না। নেক্সট আসছে স্টমাক। তাহলে স্টমাকের ক্ষেত্রে যেটা বললাম যে শেপের তিনটে পার্ট হয়, একটা নাম হচ্ছে ফান্ডাস, দেন বডি, এবং এই পার্টটাকে বলছি কার্ডিয়াক, এবং লাস্ট পার্ট যেটা অ্যাকচুয়ালি ইন্টেস্টাইনাল ফার্স্ট, স্মল ইন্টেস্টাইনাল ফার্স্ট পার্ট অর্থাৎ ডিউডেনামের সঙ্গে যোগ থাকে, তাকে বলবো পাইলোরাস। তাহলে এই হচ্ছে স্টমাক। স্টমাকের পরে অ্যাজ ইউজুয়াল যেমন বলেছিলাম ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন প্রথম পার্ট থাকবে, ডিওডেনাম, তারপরে জেজুনাম সবথেকে স্মলেস্ট পার্ট, তারপর সবথেকে লংগেস্ট কয়েড থাকে যে টিউবটা সেটা হচ্ছে ইলিয়াম, যেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন লাস্ট পার্ট। তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে তোমরা দেখবে ফার্স্ট বললাম সিকাম থাকে, তারপরে কোলন। কোলনের যেমন বললাম অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, তারপরে সিগময়েড কোলন। যোগ থাকে কার সঙ্গে? রেকটামের সঙ্গে। আমি যেটা আগে ক্লাসে বললাম রেকটামের পরে কিন্তু অ্যানাস। রেকটামে কি হয়? যেখানে ফিকাল ম্যাটারটা জমা হয়, স্টুলটা গিয়ে জমা হয় এবং সেখান থেকে অ্যানাস বা অ্যানাল পুল হয়ে ওটা বডি থেকে বেরিয়ে যায়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব মাউথের পুরো মাউথ থেকে শুরু করে যতগুলো ডাইজেস্টিভ ট্র্যাক্ট দেখলাম, যতগুলো ডাইজেস্টিভ গ্ল্যান্ড দেখলাম, প্রত্যেকের ডিটেলস ভিডিও পরপর আসবে। সো